ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য র্যাপিড রিভিশন সিরিজের আরও একটি পার্ট নিয়ে চলে এসেছি। এখানে থাকছে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, তার ডিটেলসে ডিসকাশন, কিছু ওয়ান লাইনার কোশ্চেন এবং এক্সাম রিলেটেড কিছু টিপস। আমি তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। তোমরা অনেকেই আমাকে মক টেস্টের জন্য বলেছিলে, তাই আমি তোমাদের জন্য মক টেস্ট সিরিজ প্রিপেয়ার করেছি, যেখানে সাবজেক্ট ওয়াইজ টেস্ট এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্যাটার্নের কিছু মডেল টেস্ট রয়েছে। তাই যারা এখনও নার্সিং পাঠশালা কমিউনিটি জয়েন করোনি, তারা চটপট ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে জয়েন করে নাও। আর এভরিডে এমসিকিউ প্র্যাকটিস করার জন্যও আমাদের ব্রডকাস্ট চ্যানেল রয়েছে, তোমরা ওখানেও জয়েন করতে পারো। তোমাদের এক্সামে সব রকমভাবে আমরা হেল্প করার জন্য প্রস্তুত। তোমরা শুধু কনফিডেন্সের সাথে পড়াশুনো করতে থাকো। চলো তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজ কী কী রয়েছে তোমাদের জন্য। আজকের ফার্স্ট কোশ্চেন, ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস is useful to nurses who continuously prioritizes a client's nursing needs. The highest level of need is self-esteem, self-actualization, love and belonging, air, water, food. আমাদের নার্সিংয়ে কিছু কোশ্চেন্স থাকে যেখানে আমাদের প্রায়োরিটি বেসিসে কেয়ার দিতে হয়। সেই কোশ্চেনের প্রায়োরিটি দেখার জন্য আমাদের অ্যাব্রাহাম ম্যাসলোস একটি হায়ারার্কি অফ নিড দিয়েছেন, যেই নিড আইডেন্টিফাই করে আমরা বেসিক লেভেল থেকে আপার লেভেলে পেশেন্টদের কেয়ার প্রোভাইড করে থাকি। তোমাদের এই চার্টটা আমি দেখাই। এই ট্রায়াঙ্গেলটা দেখো, এখানে নিচে একদম বেসিকে রয়েছে ফিজিওলজিক্যাল নিড, অর্থাৎ যেগুলো আমাদের বডি নিড, ফিজিক্যাল নিড, ব্রিদিং, ফুড, ওয়াটার, শেল্টার, ক্লোদিং, স্লিপ। আমাদের বেসিক নিড ফুলফিল হয়ে গেলে তারপরে আমরা সেকেন্ড স্টেপে যাই, যেখানে রয়েছে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিড, অর্থাৎ এখানে হেলথ, এমপ্লয়মেন্ট, প্রপার্টি, ফ্যামিলি, সোশ্যাল এবিলিটি এইগুলো রয়েছে। সেকেন্ড টাইপ অফ নিড ফুলফিল হলে তারপরে যাবে থার্ডে, যেখানে থাকবে লাভ অ্যান্ড বিলঙ্গিং, ফ্রেন্ডশিপ, ফ্যামিলি, ইন্টিমেসি, সেন্স অফ কানেকশন এগুলো। তারপরে থাকবে সেলফ এস্টিম এবং সবার উপরে থাকবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। বেসিক নিড অর্থাৎ নাম্বার ওয়ান নিড ফুলফিল না হলে কিন্তু তার থেকে 2, 3, 4 ওপর দিকে যাওয়া যায় না। ওকে, তাহলে ম্যাসলোস হায়ারার্কি অফ নিডের হাইস্ট নিড হলো আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তাহলে এখানটায় আমার অ্যান্সার হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। Lactated Ringer's solution is contraindicated in. Ringer's lactate contraindicated কিসের জন্য? অপশন এ হাইপোভলিমিয়া, অপশন বি বার্নস, অপশন সি ল্যাকটিক অ্যাসিডোসিস এবং অপশন ডি হলো ফ্লুইড লস অ্যাজ বাইল অর ডায়রিয়া। তাহলে রিঙ্গার্স ল্যাকটের সলিউশনটা কী ধরনের সলিউশন? আমরা 3 ধরনের সলিউশন পড়েছিলাম। একটা ছিল আইসোটোনিক, একটা ছিল হাইপোটোনিক এবং আরেকটা ছিল হাইপারটনিক। যখন আমাদের বডি থেকে ফ্লুইড লস হয় তখন আমরা আইসোটোনিক ফ্লুইড সলিউশন দিয়ে থাকি। রিঙ্গার্স ল্যাকটেট আমাদের কি সলিউশন? রিঙ্গার্স ল্যাকটেট আমাদের আইসোটোনিক সলিউশন। তাহলে এখানে যে সমস্ত কন্ডিশনগুলো বলেছে, একটা হচ্ছে হাইপোভলিমিয়া, অর্থাৎ যেখানে আমার ভলিউমটা, বডিতে ভলিউমটা কমে গেছে। একটা হচ্ছে বার্ন, যেখানে আমাদের বডি ওয়াটার লস হয়েছে, অর্থাৎ সেটাও আমার হাইপোভলিমিয়া। আর একটা ল্যাকটিক অ্যাসিডোসিস এবং লাস্ট আছে ফ্লুইড লস অ্যাজ বাইল অর ডায়রিয়া। তাহলে বাইল অর ডায়রিয়ার মাধ্যমে যখন ফ্লুইড লস হচ্ছে তখন আমার বডিতে হাইপোভলিমিয়া হচ্ছে। তাহলে আমার এখানে 3টে অপশানেই রয়েছে কিন্তু হাইপোভলিমিয়া স্টেট, যেখানে আমাদের আইসোটোনিক সলিউশন দিতে হয়। তাহলে রিঙ্গার ল্যাকটেট আমাদের আইসোটোনিক ফ্লুইড হিসেবে আমরা এ, বি এবং ডি অপশানে দিতে পারবো। কিন্তু ল্যাকটিক অ্যাসিডোসিস, যেখানে অলরেডি ল্যাকটিক অ্যাসিড জোয়ের এক্সট্রা হয়ে রয়েছে, সেখানে আমরা আবার রিঙ্গার ল্যাকটেট বা ল্যাকটিক দিতে পারবো না। সেই জন্য অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। যদি আমরা এই অ্যান্সারটা নাও জেনে থাকি, তাহলেও দেখো এই যে 3টে অপশন এ, বি এবং ডি, এই 3টে অপশন কিন্তু সিমিলার, যেখানটা ল্যাকটিক অ্যাসিডোসিস কিন্তু আলাদা। আমাদের এক্সামে এরকম অনেক কোশ্চেন আসে যেখানটা আমাদের অ্যান্সার হয়তো সঠিকভাবে জানা থাকে না, তখন তোমরা এইভাবে অপশনগুলোকে একটা একটা করে বাদ দিয়ে দিয়েও কিন্তু কিছুটা আইডিয়া করে একটা অ্যান্সার দিতে পারো। তবে আমি সবসময়ই বলবো কখনোই আন্দাজে অ্যান্সার করবে না, কারণ সবসময় জানবে তুমি যদি একটা নেগেটিভ মার্কিং করো, তোমার পজিটিভ মার্কিং থেকে কিন্তু একটু নাম্বার ওখান থেকে চলে যাবে। তাই নেগেটিভ মার্কিংয়ের জন্যই কিন্তু তোমরা একদমই আন্দাজে অ্যান্সার দেবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। Which of the following is considered as an example of intentional tort? ইন্টেনশনাল টর্ট আমরা পড়েছি নার্সিং ফাউন্ডেশনে। এখানে কি কি অপশন রয়েছে? ম্যাল প্র্যাকটিস, নেগলিজেন্স, ব্রিচ অফ ডিউটি, ফলস ইমপ্রিজনমেন্ট। এগুলোর মধ্যে কোনটা ইন্টেনশনাল টর্ট আমরা জানবো। আগে তোমাদের আমি টর্টের যেগুলো আছে ইন্টেনশনাল, আনইন্টেনশনাল, এগুলো আগে তোমাদের আমি বলে দেব।
দেখো ইন্টেনশনাল টর্টের মধ্যে প্রথমে রয়েছে অ্যাসল্ট। অ্যাসল্ট বলতে আমরা কি বুঝি? থ্রেটেনিং দ্য পেশেন্ট অর প্রিটেন্ডিং টু হিট দ্য পেশেন্ট অ্যান্ড দ্যাট প্লেসেস দ্য পেশেন্ট আন্ডার সিগনিফিক্যান্ট ফিয়ার। অর্থাৎ যখন আমরা পেশেন্টকে ভয় দেখাচ্ছি কোনো কারণে, যে সিগনিফিক্যান্ট ফিয়ার, অর্থাৎ যখন আমি পেশেন্টকে কোনোভাবে ভয় দেখাচ্ছি বা পেশেন্টকে হিট করছি, তখন সেটা হয়ে যাবে আমার অ্যাসল্ট। ব্যাটারি কি বলছে? যখন হচ্ছে পেশেন্টের বডিকে আমরা টাচ করছি তার কনসেন্ট ছাড়া, তখন সেটা হয়ে যাবে আমার ব্যাটারি, যেমন স্ল্যাপিং, পিঞ্চিং, পুলিং এগুলো। আর ফলস ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যখন পেশেন্টকে আমরা ইন্টেনশনালি রেস্ট্রিক্ট করব এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, বা পেশেন্টকে বেডের সাথে রেস্টেন করে রাখবো, তখন সেটা হয়ে যাবে আমার ইন্টেনশনাল টর্ট। তাহলে ইন্টেনশনাল টর্টের মধ্যে অ্যাসল্ট, ব্যাটারি এবং ফলস ইমপ্রিজনমেন্ট। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ফলস ইমপ্রিজনমেন্ট। ওকে, আর কি আছে দেখো? আনইনটেনশনাল টর্ট, অর্থাৎ আমি ইন্টেনশনালি পেশেন্টকে হার্ম করছি না, কিন্তু আমার দ্বারা হার্মটা হচ্ছে। একটা হচ্ছে নেগলিজেন্স, অর্থাৎ নেগলেক্ট করা পেশেন্টকে। হোয়েন দ্য স্ট্যান্ডার্ড অফ কেয়ার ফলস বিলো দ্য মিনিমাম, ইট ইজ নোন অ্যাজ নেগলিজেন্স। ওকে, যখন স্ট্যান্ডার্ডের নিচে নেমে যাচ্ছে আমাদের কেয়ারটা, তখন সেটাকে নেগলিজেন্স বলা হচ্ছে। ইট রেজাল্টস ইন অ্যান আনইনটেন্ডেড হার্ম টু দ্য পেশেন্ট ডিউ টু দ্য আনইনটেনশনাল অ্যাক্ট অর অমিশন অফ অ্যাক্ট ফ্রম নার্সিং সাইড। অর্থাৎ তোমার প্রচণ্ড কাজের প্রেশার রয়েছে এবং সেই কারণে তোমার একটা পেশেন্টকে 10টার সময় যে মেডিসিনটা দেওয়ার কথা ছিল তুমি সেটা দিতে ভুলে গেছো, বা 10টার মেডিসিনটা তুমি 11টার সময় দিচ্ছ, তাহলে সেটা হয়ে যাবে তোমার নেগলিজেন্স। ওকে, আর এটা হচ্ছে ম্যাল প্র্যাকটিস। এখানে কি হয়েছে? ইন দিস নার্স উইলিংলি অর নোয়িংলি ডাজ সামথিং হুইচ রেজাল্টস ইন হার্ম টু দ্য পেশেন্ট। অর্থাৎ আমি জানি যে আমি পেশেন্টের হার্ম করছি, কিন্তু আমি করছি না, সেটা হয়ে যাবে আমার ম্যাল প্র্যাকটিস। অর্থাৎ ধরো নার্সিং স্ট্যান্ডার্ড যে রয়েছে, ইন্টেনশনাল যে নার্সিং স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ডে আমার কোনো প্রসিডিওরের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর রয়েছে, স্টেরিলিটি মেনটেন করা, পেশেন্টকে প্রাইভেসি প্রোভাইড করা, এগুলো রয়েছে। কিন্তু আমি পেশেন্টের কেয়ার দিতে গিয়ে স্টেরিলিটিটা মেনটেন করলাম না, ইঞ্জেকশন দিতে গেলাম আমি পেশেন্টকে, কিন্তু আমি আনস্টেরাইল হতে দিলাম এবং পেশেন্টকে একটু ইনফেকশন সাথে করে দিয়ে এলাম ইঞ্জেকশনের সাথে, তাহলে সেটা হয়ে যাবে আমার ম্যাল প্র্যাকটিস। ওকে, নেক্সট, কোয়াশি ইন্টেনশনাল টর্ট। অর্থাৎ এখানে ইন্টেনশনালও হচ্ছে, আবার কিছুটা আনইনটেনশনালও হচ্ছে। যেমন ইনভেশন অফ প্রাইভেসি, পেশেন্টের প্রাইভেসি আমরা ইনভেড করছি। ইট মিনস পেশেন্ট ডাজ নট ওয়ান্ট এনিওয়ান টু এন্টার ইন হিজ অর হার পার্সোনাল ম্যাটার। আমরা কখনোই চাই না যে আমাদের পার্সোনাল স্পেসে কেউ এন্টার করুক। পেশেন্টের ক্ষেত্রেও সেম। রিলিজিং পেশেন্ট ইনফরমেশন টু এনিওয়ান উইথাউট পেশেন্টস কনসেন্ট ইজ অলসো আ টাইপ অফ ইনভেশন অফ প্রাইভেসি। ধরো তোমার ওয়ার্ডে একজন HIV পজিটিভ পেশেন্ট রয়েছে। HIV পজিটিভ পেশেন্টের স্টেটাস কিন্তু আমাদের অন্যদের কাছে বলার কখনোই রাইটস নেই, কিন্তু আমরা কখনোই অসাবধানতাবশত বা ইচ্ছাকৃতভাবেই সেই কথাটা কিন্তু বাকিদেরকে বলতে থাকি, এবং যার ফলে কিনা পেশেন্টের প্রাইভেসি নষ্ট হয়। তাহলে এটা হয়ে যাবে আমার ইনভেশন অফ প্রাইভেসি। আর কি দেখো? ডিফ্রেমেশন অফ ক্যারেক্টার, রিলিজ অফ অল ইনফরমেশন অ্যাবাউট পেশেন্টস ক্যারেক্টার হুইচ মে অ্যাফেক্ট পেশেন্ট রেপুটেশন। অর্থাৎ পেশেন্টের রেপুটেশনে আঘাত লাগে এরকম কিছু কথা যখন আমরা পেশেন্টের সম্পর্কে বলছি। ধরো তোমার ওয়ার্ডে একটা পয়জনিং পেশেন্ট ভর্তি হয়েছে, তুমি তার সাথে কথা বলে তার থেকে হিস্ট্রি নিয়ে জানলে যে পেশেন্ট কেন পয়জনটা খেয়েছে, ঠিক আছে? এইবারে সেই পয়জন খাওয়ার কারণটা তুমি বাকি পেশেন্টদের সাথে বা তুমি তোমার কালিগদের সাথে এমনভাবে ডিসকাস করছো যেখানে কিনা তার ডিফ্রেমেশন অফ ক্যারেক্টার হচ্ছে। এটা কিন্তু এক ধরনের টর্ট। ওকে, স্ল্যান্ডার, ভার্বাল রং ইনফরমেশন অ্যাবাউট পেশেন্ট। যখন আমি পেশেন্টের সম্পর্কে কোনো রং ইনফরমেশন দিচ্ছি ভার্বালি, তখন সেটা হয়ে যাবে স্ল্যান্ডার, এবং যখন সেটা রিটেন ফর্মে হবে তখন সেটা হয়ে যাবে আমার লাইবেল। ওকে, এই টর্ট থেকে কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন আসে, ইন্টেনশনাল টর্ট, আনইনটেনশনাল টর্ট, বা হচ্ছে যে তোমার একটা ডেফিনেশন তুলে দিয়ে জিজ্ঞেস করে এটা কী ধরনের টর্ট। তো তোমরা এই পার্টটা কিন্তু ভালো করে পড়ে নিও। তাহলে আমাদের এখানের অ্যান্সার হয়ে গেছে ফলস ইমপ্রিজনমেন্ট। চলো নেক্সট কোশ্চেন। ইফ এয়ার বাবল অ্যাপিয়ার ডিউরিং চেস্ট ড্রেনেজ ইট শোজ। চেস্ট ড্রেনেজের সময় যদি আমরা এয়ার বাবল দেখতে পাই তাহলে আমরা কি বুঝবো? এয়ার লিকেজ, ওয়াটার লিকেজ, নর্মাল এয়ার এম্বোলিজম। যদি এয়ার বাবল দেখা যায় চেস্ট ড্রেনেজে তখন সেটা হয়ে যাবে আমাদের এয়ার লিকেজ। ওকে, চেস্ট ড্রেনেজ সম্বন্ধে তোমাদের আমি কিছু ইনফরমেশন দিতে চাই। চেস্ট ড্রেনেজটা কি? চেস্ট ড্রেনেজটা হচ্ছে তোমার একটা প্রসিডিওর যেখানে আমরা চেস্ট থেকে এয়ার, ফ্লুইড অর পাস বের করে থাকি ফ্রম দ্য প্লুরাল স্পেস টু এক্সপ্যান্ড দ্য লাংস অ্যান্ড রিস্টোর নর্মাল ব্রিদিং। এটাকে আমরা থোরাকোসিনথেসিসও বলে থাকি।
তাহলে যখন আমার লাংসের মধ্যে এয়ার অ্যাকুমুলেশন হয় তখন আমরা তাকে নিউমোথোরাক্স বলি, যখন সেখানে ব্লাড অ্যাকুমুলেশন হয় তখন আমরা তাকে হিমোথোরাক্স বলি, আর যখন এক্সেস ফ্লুইড জমা হয়ে যায় প্লুরাল স্পেসে তখন আমরা সেটাকে প্লুরাল ইফিউশন বলে থাকি। এক্সেস ফ্লুইড বলতে যেমন ট্রান্সুডেট, এক্সুডেট, কাইল অর এম্পাইমা, ইনফেক্টেড ফ্লুইড অর পাস। আর পোস্ট সার্জিক্যালে যখন থোরাক্সিক কোনো সার্জারি হয় তখন সার্জারির সাথে যে ড্রেনেজ দেওয়া হয় তখন আমরা চেস্ট ড্রেন দিয়ে থাকি। আর ট্রমা যদি হয়ে যায়, চেস্ট ইনজুরি হয় যেখানে অ্যাকুমুলেশন অফ এয়ার বা ফ্লুইড হয় তখন সেটা হচ্ছে আমাদের চেস্ট ড্রেনেজের ইন্ডিকেশন হয়ে যায়। তাহলে এগুলো আমার চেস্ট ড্রেনেজের ইন্ডিকেশন। আর চেস্ট ড্রেনেজের সাথে একটি চেম্বার থাকে যার মধ্যে ওয়াটার থাকে এবং সেই ওয়াটার লেভেল কিন্তু আপ ডাউন করে, যেটা হচ্ছে আমার নর্মাল। যদি আমার চেস্ট ওই চেম্বারের ওয়াটার যদি আপ ডাউন করতে থাকে পেশেন্টের ব্রিদিংয়ের সাথে সাথে তাহলে সেটা বুঝতে হবে যে আমার নর্মাল। যদি আমরা দেখি যে কিং হয়ে যাচ্ছে চেস্ট টিউবের ইয়েটা মানে চেম্বারটা, তখন আমাদের বুঝতে হবে যে সেখানটায় নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়েছে। আর যদি হচ্ছে এয়ার বাবেল থাকে তখন বুঝবে যে এয়ার লিকেজ হচ্ছে। যদি আমরা কোনোভাবে চেস্ট ড্রেনেজের ওই জায়গাটা ক্ল্যাম্প করে দিই তাহলে কিন্তু টেনশন নিউমোথোরাক্স হতে পারে। ওকে, তাহলে এয়ার বাবেল যদি হয় চেস্ট ড্রেনেজেস থাকে সেটা হলো আমাদের এয়ার লিকেজ। ক্লিয়ার? The nurse is aware that Bell's palsy affects which cranial nerve? কোন ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ হলে বেলস পলসি হয়? সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড সেভেন্থ। তাহলে বেলস পলসি কোনটা নার্ভ এফেক্ট হলে হয় তার আগে আমাদের জানতে হবে ক্রেনিয়াল নার্ভগুলো কীরকমভাবে থাকে, কোন নাম্বারে কোন ক্রেনিয়াল নার্ভ থাকে। দেখো, নাম্বার 1 হচ্ছে আমাদের অলফ্যাক্টরি, অর্থাৎ যেটা আমাদের স্মেলের সাথে কানেক্টেড। সেকেন্ড হলো আমাদের অপটিক, যেটা আমাদের ভিশনের সাথে কানেক্টেড। থার্ড হলো অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন, ফেসিয়াল। ফেসিয়ালের পরে অকাস্টিক, গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি আর হাইপোগ্লসাল। এখানে প্রত্যেকটা নার্ভের সাথে কোনটা কি কাজ করে সেটাও পাশে রয়েছে, এই চারটা তোমরা দেখে নিও। এবং আমাদের বেলস পলসি কখন হয়? বেলস পলসি হয় আমাদের ফেসিয়াল নার্ভ ড্যামেজ হলে। সেখানে ফেসিয়াল এক্সপ্রেশন আমাদের নষ্ট হয়ে যায়। কি হয়? ড্রুপিং আইব্রোস হয়, ড্রুপিং আইলিড হয়, ফেসিয়াল নার্ভ ড্যামেজ হয় এবং ড্রুপিং কর্নার অফ মাউথ, এই মাউথের কর্নারটা দেখো নিচের দিকে ঝুলে গেছে, এটা হচ্ছে আমাদের বেলস পলসি। ওকে, তাহলে ক্রেনিয়াল নার্ভের এই চারটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে। কোন নাম্বারে কোন নার্ভ আছে সেখান থেকেও কোশ্চেন আসে এবং কোন নার্ভ ড্যামেজ হলে কী ফাংশনের ইম্পেয়ারমেন্ট হয় সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বেলস পলসি আমাদের সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ অর্থাৎ ফেসিয়াল নার্ভ ড্যামেজ হলে হতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন। Which of the following is considered as an indication for administering serum albumin? Serum albumin আমরা কখন দিয়ে থাকি? Clotting of blood, formation of WBC, formation of RBC, maintenance of oncotic pressure. যখন আমাদের অঙ্কোটিক প্রেশার কমে যায় তখন আমাদেরকে সিরাম অ্যালবুমিন দিতে হয়। তাহলে অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। কী কী ইন্ডিকেশন রয়েছে সিরাম অ্যালবুমিনের? যখন আমার বডিতে হাইপো অ্যালবুমিনেমিয়া হয়, হাইপো অ্যালবুমিনেমিয়া অর্থাৎ বডিতে আমার অ্যালবুমিনের পরিমাণ কমে গেছে, আমাদের বডিতে ফ্লুইড লস হয়েছে এবং যার কারণে আমার বডিতে ভলিউম এক্সপ্যানশনের প্রয়োজন, ভলিউম এক্সপ্যানশন। এছাড়াও শকে দেওয়া হয়, শক পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয়, বার্ন পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয়, নেফ্রোটিক সিন্ড্রোমে দেওয়া হয়, এগুলো হচ্ছে আমার সিরাম অ্যালবুমিনের ইন্ডিকেশন। ওকে, নেক্সট। Violet coloration of the mucous membrane of cervix and vagina at 4th week of pregnancy is termed as. এই যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার চ্যাডউইক সাইনের ডেফিনেশন। আর রয়েছে হেগার সাইন, গুডওয়েলসিন সাইন এবং রবসিং সাইন, এগুলো আমি তোমাদের বলবো। হেগার সাইন কি? হেগার সাইন্স হচ্ছে যখন আর্লি ক্লিনিক্যাল ইন্ডিকেশন অফ প্রেগনেন্সি, এটাকে আমরা বলছি হেগার সাইনকে। ইট রেফার্স টু দ্য সফটেনিং অ্যান্ড কম্প্রেসিবিলিটি অফ দ্য লোয়ার সেগমেন্ট অফ দ্য ইউটেরাস অকারিং অ্যারাউন্ড 6 to 12 উইকস অফ জেস্টেশন, অর্থাৎ তোমার ইউটেরাসের লোয়ার সেগমেন্টটা আমাদের সফট হচ্ছে। ওকে, তাহলে সেটা হচ্ছে আমাদের হেগার সাইন। আর গুডওয়েল সাইনটা কি? এটাও সিমিলার, কিন্তু এখানটায় সার্ভাইকাল টিপে সফটেনিং হচ্ছে। ওকে, আর এটা আছে ব্রাউন ভন
ফার্নওয়াল সাইন। এটা কি? ইরেগুলার সফটেনিং অ্যান্ড এনলার্জমেন্ট অ্যাট দ্য সাইট অফ ইমপ্ল্যান্টেশন অন ওয়ান সাইড অফ দ্য ইউটেরাস। অর্থাৎ ইউটেরাসের যেই পার্টে আমাদের ইমপ্ল্যান্টেশন হয়েছে সেই সাইডটাতে আমাদের সফটেনিং হচ্ছে, আর এনলার্জমেন্ট হচ্ছে এবং সেটা ইরেগুলার হচ্ছে। যেহেতু একটা সাইডের হচ্ছে সেজন্য সেটা ইরেগুলার হবে। আর পিকাসিক সাইনটা কি? অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস ডিউ টু ইমপ্ল্যান্টেশন। অর্থাৎ এটা আর এটা, এই দুটো সাইন কিন্তু অনেকটা সিমিলার। এখানটায় হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট হচ্ছে, সেটাকে পিকাসেক সাইন বলছে, এবং যেটা ইরেগুলার সফটেনিং অ্যান্ড এনলার্জমেন্ট সেটাকে আমরা ব্রাউন ফন ফার্নওয়াল সাইন বলছি। ওকে, আর একটা কি রয়েছে? রবসিং সাইন। রবসিং সাইন আমি তোমাদের অনেকবার বলেছি, যেটা আমাদের অ্যাপেন্ডিসাইটিসের ক্লিনিক্যাল সাইন, এবং যেখানে লেফট লোয়ার কোয়াড্রেন্টে প্যালপেট করলে রাইট লোয়ার কোয়াড্রেন্টে পেন ফিল হয়, সেটা হচ্ছে আমাদের রবসিং সাইন। ওকে, নেক্সট। Nurse caring a high-risk pregnant lady with heart disease. Which one of the following valvular lesions cause death during labor? Aortic stenosis, aortic regurgitation, mitral stenosis, mitral regurgitation. Aortic stenosis এবং mitral stenosis-এর ক্ষেত্রে অ্যাওটিক ভালভ এবং মাইট্রাল ভালভটা ওপেনিং ঠিকঠাক মতো হয় না এবং ভালভে ন্যারোয়িং হয়ে যায়। ওকে, আর অ্যাওটিক রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশনের ক্ষেত্রে কি হয়? ভালভ দুটো ঠিকঠাক মতো ক্লোজ হয় না। ওকে, এই হচ্ছে আমার চারটে অপশন। এখানে মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে কি হয়? ভালভটা ঠিকঠাক মতো ওপেন না হওয়ার জন্য বডিতে ব্লাড ফ্লোটা কমে যায়। ওকে, তার ফলে কি হয়? আপার হার্ট চেম্বারটা সোলেন আপ হয়ে যায় এবং সেখানে একটা প্রেশার বিল্ড হয়। ব্লাড এবং ফ্লুইডটা লাংসের মধ্যে কালেকশন হয় এবং লাংস টিস্যুর মধ্যে জমা হতে থাকে এবং তার ফলে পালমোনারি ইডিমা হয়, যার ফলে পেশেন্ট ঠিকঠাক মতো ব্রেথ নিতে পারে না এবং তার ফলে ডেথ হতে পারে। তাই মাইট্রাল স্টেনোসিস হচ্ছে যে ডিউরিং লেবারে ডেথ করতে পারে। ওকে, তাহলে মাইট্রাল স্টেনোসিস হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট। Tablets supplied by Government of India contain the following amount of iron and folic acid. 60 mg elemental iron, 500 microgram folic acid, 100 mg এবং 500 microgram, 200 mg 1 mg আর 100 mg 5 mg কম্বিনেশন। তাহলে আমাদের গভর্নমেন্টে যেটা সাপ্লাই থাকে সেটা হলো 100 mg এলিমেন্টাল আয়রন এবং 500 mg ফলিক অ্যাসিড, যেটা রুটিনলি আমাদের প্রেগনেন্ট লেডিদেরকে দেওয়া হয়। ওকে, নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং ভাইরাল ইনফেকশন ইজ ট্রান্সমিটেড বাই টিক? টিক দিয়ে কোনটা হয়? জাপানিজ এনকেফালাইটিস, ডেঙ্গু ফিভার, কায়াসনুর ফরেস্ট ডিজিজ, ইয়েলো ফিভার। কায়াসনুর ফরেস্ট ডিজিজ আমাদের হার্ট টিকের দ্বারা হয়। ওকে, হার্ট টিকের মধ্যে এটা হচ্ছে আমার হার্ট টিক, এবং তার মধ্যে রয়েছে স্পাইনি জেরা আর এটা স্পাইনি হবে, স্পাইনি জেরা আর তুরতুরা। এই দুটো রয়েছে আমাদের হার্ট টিক, যেটা কিনা আমাদের কায়াসনুস ফরেস্ট ডিজিজ করছে। ওকে, নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং পালসেস হ্যাজ দ্য হাইয়েস্ট কন্টেন্ট অফ আয়রন? বেঙ্গল গ্রাম, রেড গ্রাম, ব্ল্যাক গ্রাম, সোয়াবিন। সোয়াবিনের মধ্যে সবথেকে বেশি আয়রন থাকে। ওকে, তাহলে অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। এর মধ্যে প্রায় 15.7 mg আমাদের আয়রন থাকে। Using IMNCI guidelines, a child with severe pneumonia will have which management? Prescribe an antibiotic, refer to hospital, instruct mother to increase fluid intake, instruct mother to continue breastfeeding. IMNCI গাইডলাইন ওয়াইজ আমাদের 3 ধরনের নিউমোনিয়ার ক্লাসিফিকেশন রয়েছে। একটা হচ্ছে নো নিউমোনিয়া কাফ অ্যান্ড কোল্ড, একটা হচ্ছে শুধু নিউমোনিয়া, একটা হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া আর ভেরি সিভিয়ার ডিজিজ। ওকে, নো নিউমোনিয়া বা কাফ অ্যান্ড কোল্ড কখন বলবো? যখন হচ্ছে যে নিউমোনিয়ার কোনো সাইন থাকবে না, কাফ অ্যান্ড কোল্ড থাকবে না, বা চেস্ট ইনড্রয়িং বা র্যাপিড হার্ট রেট কোনোটাই থাকবে না, র্যাপিড ব্রিদিং থাকবে না, তখন সেটাকে আমরা নো নিউমোনিয়া বলছি। যদি মোর দেন 21 ডেজ হয় তখন আমরা কি করব? ফলো আপের জন্য আসতে বলবো, মাকে ব্রেস্ট ফিডিং করাতে বলবো। ওকে, আর যখন ফার্স্ট ব্রিদিং থাকবে তখন সেটাকে বলবো আমরা নিউমোনিয়া। সেখানে আমরা কট্রিবংশাজোল দিচ্ছি, এবং যদি আর কোনো বেশি কমপ্লিকেশন হয় তখন মাকে আমি আবার আসতে বলবো, 2 দিন পরে ফলো আপ দেবো। আর সিভিয়ার নিউমোনিয়া কখন বলবো? যখন কোনো ডেঞ্জার সাইন থাকবে, চেস্ট ইনড্রয়িং থাকবে, স্ট্রাইডার থাকবে। ওকে, তখন আমরা তাকে বলবো সিভিয়ার বা ভেরি সিভিয়ার ডিজিজ। তখন আমরা তাকে ফার্স্ট ডোজ অফ কট্রিবংশাজোল অ্যান্টিবায়োটিক দেবে এবং আর্জেন্টলি রেফার টু হসপিটাল করবো। সিভিয়ার নিউমোনিয়াকে আমরা কিন্তু রেফার টু হসপিটাল আর্জেন্টলি করতে হবে। তাহলে এখানটায় আমার অ্যান্সার কী হবে? রেফার টু হসপিটাল। ক্লিয়ার? নেক্সট। The best method to treat diarrhea in a child: intravenous fluid, ORS, antibiotic, bowel binders. ডায়রিয়া ট্রিটমেন্টের জন্য ইন্ট্রাভেনাস ফ্লুইড, ওআরএস, অ্যান্টিবায়োটিক সবই দেওয়া হয়, বাওয়েল বাইন্ডার সবই দেওয়া হয়, কিন্তু যদি বলা হয় যে বেস্ট মেথড কোনটা, তাহলে বেস্ট মেথড হবে আমাদের ওআরএস।
ওকে, ওয়ারিস হবে আমাদের রাইট অ্যান্সার। Measles vaccine is kept in refrigerator in chill tray, freezer, tray below the freezer, shelves in the door. মিজেলস ভ্যাকসিন আমাদের কোথায় রাখা হয়? এখানে দেখো মিজেলস ভ্যাকসিন রাখা হচ্ছে, এটা একটা আইসল্যান্ড রেফ্রিজারেটর এবং এটা একটা হোম রেফ্রিজারেটর। ওকে, তাহলে এখানটায় মিজেলস ভ্যাকসিন আমাদের রাখা হচ্ছে কিন্তু একদম নিচের দিকে, এবং তার নিচেও থাকছে ওপিভি ভ্যাকসিন। ওপিভি ভ্যাকসিন এবং মিজেলস ভ্যাকসিন কিন্তু হিট সেন্সিটিভ ভ্যাকসিন। তোমরা দেখেছো ওরাল পোলিও ভ্যাকসিনের যখন আমাদের বাইরে বাইরে যেতে হয় তখন ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে নিয়ে যেতে হয় এবং সেটা ওখান থেকে বের করে রাখা যায় না, এবং তার সাথে আমাদের একটা কী থাকে, ভ্যাকসিন ভাইল মনিটর থাকে, ভিভিএম এরকম তোমরা ভ্যাকসিনের গায়ে দেখে থাকবে, একটা গোল মতো থাকে, তার মধ্যে এরকম চৌকো করে বক্স করা থাকে ভ্যাকসিন ভাইল মনিটর, যেটা কিনা হিট সেন্সিটিভ, এবং হিটের মধ্যে রাখলে কিন্তু ওই ভাইল মনিটরের কালার চেঞ্জ হয় এবং আমাদের ভ্যাকসিনটা ডিসকার্ড করতে হয়। তাহলে ওপিভি ভ্যাকসিন আমাদের হিট সেন্সিটিভ ভ্যাকসিন, মিজেলস ভ্যাকসিন আমাদের হিট সেন্সিটিভ ভ্যাকসিন, এবং সেটা সবসময় ফ্রিজারের মধ্যে থাকে। তার উপরে থাকে বিসিজি এবং জেই, তারপরে থাকে রোটা ভাইরাস, এখানে থাকে টিডি ভ্যাকসিন, ডিপিটি, আইপিভি, পেন্টাভ্যালেন্ট, হেপাটাইটিস বি, এগুলো কিন্তু ওপরের দিকে থাকে। ওকে, ভ্যাকসিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং ভ্যাকসিন থেকে কিন্তু এক্সামে একটা আধটা কোশ্চেন চলে আসে। ভ্যাকসিন ইমিউনাইজেশন শিডিউল, ভ্যাকসিন কীভাবে স্টোর করা হয়, কীভাবে আমরা আইসল্যান্ড রেফ্রিজারেটর, তোমার ডিপ ফ্রিজার, এই জিনিসগুলো, তারপরে কোল্ড চেন, এখান থেকে কিন্তু কোশ্চেন এক্সামে আসে। তো এই পার্টটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। মিজেলস ভ্যাকসিন তাহলে কোথায় রাখা হলো আমাদের? মিজেলস ভ্যাকসিন রাখা হলো ফ্রিজারে। মিজেলস সবসময় ফ্রিজারে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, a client is receiving monoamine oxidase inhibitors as part of the treatment. Which food would be most important for the nurse to avoid? monoamine oxidase অর্থাৎ মাও বলে আমরা যেটাকে জানি। মাও ইনহিবিটার যদি হয় ট্রিটমেন্টে, তাহলে আমাদের কি দেওয়া যায় না? অর্গান মিট, সার্ডিন, শেলফিশ, লেগিউমস। আমরা পড়েছি মাও ইনহিবিটার যখন আমাদের দেওয়া হয় তখন আমাদের টাইরামিন রিচ ফুড দিতে বারণ করা হয়। টাইরামিন রিচ ফুড দেওয়া যায় না, এবং এখানে এই অপশনগুলোর মধ্যে টাইরামিন রিচ ফুড হচ্ছে আমার সার্ডিনস। ওকে, তাহলে সার্ডিন আমরা দেবো না। এর সাথে সাথে আরও কী কী থাকে? অ্যালকোহলিক ড্রিঙ্ক, যেগুলো অ্যালকোহলিক ড্রিঙ্ক যেমন হচ্ছে বিয়ার, ওয়াইন, এগুলো দেওয়া যায় না। তারপরে হচ্ছে যে তোমার মিট যেটা হয়, মিটগুলো দেওয়া যায় না। স্টোরড মিট যেগুলো থাকে সেগুলো দেওয়া যায় না। তাহলে এই হচ্ছে আমার মাও ইনহিবিটারের ডায়েট। নেক্সট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন অটিস্টিক চাইল্ড রিজেম্বলস। অটিস্টিক চাইল্ডের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে কী থাকে? স্ক্যানিং স্পিচ, স্পিচ ল্যাগ, শাটারিং, ইকোলেলিয়া। এখানে ইকোলেলিয়া দেখা যায়। অটিস্টিক চাইল্ডদেরকে দেখা যায় যে তুমি একটা কোনো কথা বললে সে সেটা শুনলে এবং সেটাই বারবার বলে যাচ্ছে, যেটাকে আমরা ইকোলেলিয়া বলে থাকি। তাহলে ইকোলেলিয়া হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট আর দ্য মোস্ট স্পেসিফিক সাইন অ্যান্ড সিমটমস দ্যাট উড বি ইউজড ফর ডায়াগনোসিস অফ অ্যানোরেক্সিয়া নার্ভোসা? অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে কোন সাইন সিমটমস দেখা যায়? এক্সেসিভ ওয়েট লস, অ্যামেনোরিয়া, অ্যাবডোমিনাল ডিস্টেনশন। স্লো পালস, 10% ওয়েট লস, অ্যালোপেসিয়া। compulsive behavior, excessive fear and nausea, excessive activity, memory lapses and an increased pulses। এখানে যেগুলো রয়েছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসাতে কম বেশি সবই দেখা যায়, কিন্তু এই যে অ্যামেনোরিয়া রয়েছে, অ্যামেনোরিয়া কিন্তু অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে দেখা যায়, যেটা বুলিমিয়া নার্ভোসাতে দেখা যায় না। ওকে, এক্সেসিভ অ্যাক্টিভিটি তো হয় না, মেমোরি ল্যাপসেস হয় না, ইনক্রিজ পাল কখনো দেখা যায়, তবে ডিক্রিজ পালসটাই বেশি হয়। কম্পালসিভ বিহেভিয়ার, এক্সেসিভ ফিয়ার, নজিয়া এগুলো থাকে। আচ্ছা, তাহলে অ্যামেনোরিয়া থাকার জন্য কিন্তু এই অপশনটাই আমার রাইট অ্যান্সার হবে। ওকে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসাতে যদি দুটো একসাথে থাকে তার মধ্যে দেখবে অ্যামেনোরিয়া কিন্তু বুলিমিয়া নার্ভোসাতে হয় না, তাই অ্যামেনোরিয়া যেখানটা থাকবে সেটা তোমার অ্যানোরেক্সিয়া নার্ভোসার সাইন সিমটমস হবে। ওকে, নেক্সট, এক্সট্রিমলি ডিপ্রেসড ক্লায়েন্ট সিম টু ডু বেস্ট ইন সেটিংস হোয়ার দে হ্যাভ। তাহলে এক্সট্রিমলি ডিপ্রেস একটা ক্লায়েন্টকে আমরা কোন জায়গাতে রাখলে সে বেস্ট অ্যাক্টিভিটি করতে পারবে? মাল্টিপল স্টিমুলি, রুটিন অ্যাক্টিভিটিস, মিনিমাল ডিসিশন মেকিং, ভ্যারিড অ্যাক্টিভিটিস। ডিপ্রেস ক্লায়েন্ট যার কিনা হোপলেসনেস, হেল্পলেসনেস এই জিনিসগুলো রয়েছে, তাহলে তাকে আমরা কী ধরনের এনভায়রনমেন্টে রাখবো? তাকে আমরা এক্সটার্নাল স্টিমুলাস বেশি দেবো না, কারণ ডিপ্রেশনে রয়েছে, তাহলে মাল্টিপল স্টিমুলি আমরা দেবো না, এটা বাদ হলো। এই সময় ডিসিশন মেকিং ক্যাপাসিটি থাকে না, তাহলে ডিসিশন মেকিংয়ের জায়গাতেও আমরা যাব না। বিভিন্ন অ্যাক্টিভিটিস তো সে করবেই না, তাকে দিয়ে তুমি করাতে পারবে না। রুটিন অ্যাক্টিভিটিস যেগুলো দাঁত মাজা, ঘুমোনো, খাওয়া, এই জিনিসগুলো সে করতে পারবে। তাই ডিপ্রেস ক্লায়েন্টকে আমরা এই এমন সেটিংয়ের মধ্যে রাখবো যেখানে সে তার রুটিন অ্যাক্টিভিটিসগুলো মোটামুটি করে নিতে পারবে।
ওকে, এখানে ফিজিক্যাল এবং ইমোশনাল দু ধরনেরই রিপ্রেশন থাকে এবং সিম্পল যে রুটিনগুলো থাকে সেগুলো কিন্তু সে ঠিকঠাক মতো করে ফেলতে পারে। এগুলোতে কোনো রকমের কোনো অ্যাংজাইটি প্রডিউস হয় না এবং এগুলোকে সে ঠিকঠাক মতো করে ফেলতে পারে। ওকে, নেক্সট, হিউম্যান মিল্ক ইজ রিচ ইন অল এক্সেপ্ট ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ভিটামিন ই। এখানে অপশন সি আয়রন হবে আমাদের রাইট অ্যান্সার। ভিটামিন সিও হিউম্যান মিল্কের মধ্যে কম থাকে, কিন্তু যদি এখানের অপশন দেখা হয় তাহলে আয়রনটা হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, দ্য মোস্ট কমন কজ অফ ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া, ক্যাটারাক্ট, গ্লকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ট্রাকোমা। ব্লাইন্ডনেসের মোস্ট কমন কজ হচ্ছে আমাদের ক্যাটারাক্ট। ডায়ালুয়েন্ট ইউজড ফর বিসিজি ইজ, বিসিজি ভ্যাকসিন রিকনস্টিটিউট করার জন্য আমরা কোন ডায়ালুয়েন্ট ইউজ করে থাকি? ডিস্টিল ওয়াটার, নর্মাল সেলাইন, ডেক্সট্রোজ ওয়াটার, রিঙ্গারল্যাক্ট। এটা আমরা নর্মাল সেলাইন ইউজ করে থাকি, ডিস্টিল ওয়াটার আমরা ইউজ করি না কারণ ওটা স্কিনে ইরিটেশন করে। ওকে, নেক্সট, হুইচ ভ্যাকসিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি? রুবেলা, ডিপথেরিয়া, টিটেনাস, হেপাটাইটিস বি। এই চারটে ভ্যাকসিনের মধ্যে রুবেলা হচ্ছে আমাদের লাইভ ভ্যাকসিন, বাকিগুলো আমাদের কিল ভ্যাকসিন। প্রেগনেন্সির সময় কোনো রকমের কোনো লাইভ ভ্যাকসিন দেওয়া যায় না, তাই রুবেলা দেওয়া যায় না। এর সাথেও মিজেলস দেওয়া যায় না, মিজেলস ভ্যাকসিন আমাদের প্রেগনেন্সির সময় দেওয়া যায় না। ওকে, নেক্সট, কমনেস্ট কমপ্লিকেশন অফ মামস, মামসের কমনেস্ট কমপ্লিকেশন কি? অর্কাইটিস, এনওফোরাইটিস, এনসেফালাইটিস, নিউমোনিয়া, মায়োকার্ডাইটিস। অপশন এ অর্কাইটিস এবং উফোরাইটিস হলো আমাদের রাইট অ্যান্সার। অর্কাইটিস হয় আমাদের মেলের ক্ষেত্রে এবং উফোরাইটিস হয় আমাদের ফিমেলের ক্ষেত্রে। নেক্সট, হুইচ among the following nursing diagnosis is most important while caring for a female client with deep vein thrombosis? ডিভিটির ক্ষেত্রে কোন নার্সিং ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট? রিস্ক ফর ইনজিউরি রিলেটেড টু ইনক্রিজ ভেনাস ব্লাড ফ্লো, অল্টার টিস্যু পারফিউশন রিলেটেড টু ভেনাস কনজেশন, ফ্লুইড ভলিউম ওভারলোড রিলেটেড টু কোমা, রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু অল্টার স্কিন ইন্টিগ্রিটি। রিস্ক ফর ইনজিউরি থাকে না, অল্টার টিস্যু পারফিউশন হয়, ফ্লুইড ভলিউম ওভারলোড হয় না, ভেনাস থ্রম্বোসিসের সাথে ফ্লুইড ভলিউম ওভারলোডের কোনো রিলেশন নেই, রিস্ক ফর ইনফেকশনও হয় না, অল্টার স্কিন ইন্টিগ্রিটি নয়, অল্টার টিস্যু পারফিউশন রিলেটেড টু ভেনাস কনজেশন। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। হসপিস ইজ আ ট্রিটমেন্ট ফর টার্মিনালি ইল ক্যান্সার পেশেন্টস, সাইকিয়াট্রিক পেশেন্টস, কার্ডিয়াক পেশেন্ট, অল অফ দ্য অ্যাভাব। হসপিস হচ্ছে আমাদের টার্মিনালি ইল ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয়। হসপিস হলো আমাদের এন্ড স্টেজ লাইফ কেয়ার, এন্ড স্টেজ লাইফ কেয়ার, অর্থাৎ যখন আমরা বুঝছি যে পেশেন্টের আর বাঁচার কোনো সম্ভাবনা নেই তখন তাকে যে কেয়ারটা দেওয়া হয় তখন সেটাকে বলা হয় হসপিস কেয়ার। ব্যারোরিসেপ্টর কন্ট্রোল, ব্লাড প্রেশার, আর্টেরিয়াল অক্সিজেন টেনশন, SpO2, স্ট্রোক ভলিউম। ব্যারোরিসেপ্টর আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে। বি দিয়ে ব্যারো আর বি দিয়ে ব্লাড, এটা মনে রাখবে। আরেকটা থাকে কেমোরিসেপ্টর, কেমোরিসেপ্টর। কেমোরিসেপ্টর কী করে? কেমোরিসেপ্টর আমাদের কেমিক্যাল কম্পোজিশন অফ ব্লাড, যেমন হচ্ছে যে তোমার আমাদের যেমন অ্যাসিডোসিস হয়, অ্যালকালোসিস হয়, এইগুলো যেটা মেনটেন করে সেটা হচ্ছে আমাদের কেমোরিসেপ্টর। S1 হার্ট সাউন্ড করেসপন্ডস টু, S1 হার্ট সাউন্ড আমরা কখন শুনতে পাই? ক্লোজার অফ দ্য অ্যাওর্টিক অ্যান্ড পালমোনারি ভালভ, ক্লোজার অফ দ্য অ্যাওর্টিক ভালভ, ক্লোজার অফ দ্য মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ, ক্লোজার অফ দ্য মাইট্রাল ভালভ। S1 হার্ট সাউন্ড আমরা শুনতে পাই যখন মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড ভালভের ক্লোজার হয়। যখন ক্লোজার অফ অ্যাওর্টিক অ্যান্ড পালমোনারি ভালভ হয় তখন আমাদের শোনা যায় S2 সাউন্ড। আর S3 S4 সাউন্ড কখন শোনা যায়? S3 হয় যখন আমাদের ভেন্ট্রিকুলার গ্যালপ হয়, ভেন্ট্রিকুলার গ্যালপ। আর S4 হবে আমাদের অ্যাট্রিয়াল গ্যালপ। S3 এবং S4 সাউন্ডটা কিন্তু হার্ট ফেলিয়ার হলে, মানে হার্ট ফেলিওর যখন হতে থাকে তখন শোনা যায়, হার্ট ফেলিয়ার। ওকে, নেক্সট, the cells involved in inflammatory reactions are called neutrophil, lymphocyte, basophil, all of these. বেসোফিল আমাদের ইনফ্ল্যামেটরি রিয়াকশন করে থাকে। বেসোফিল হচ্ছে আমাদের গ্র্যানিউলোসাইট টাইপ অফ WBC সেল। ওকে, বেসোফিল কী করে? বেসোফিল যখন অ্যালার্জেনের সংস্পর্শে আসে তখন হিস্টামিন রিলিজ করে, হিস্টামিন।
হিস্টামিন কি করে, হিস্টামিন যেখানটায় হয়েছে, মানে যেই জায়গাটায় সেল ড্যামেজ হয়েছে বা টিস্যু ড্যামেজ হয়েছে সেইখানে কি করে ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয় এবং তার ফলে কি হয় ওই জায়গাটায় সোয়েলিং হয় এবং ইনফ্ল্যামেশন হয়ে থাকে। তাহলে বেসোফিল হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, আয়রন চিলেটিং এজেন্ট ইজ, আয়রন চিলেটিং এজেন্ট কি? চারকোল, ডিফেরক্সামাইন, ক্যালসিয়াম গ্লুকোনেট, অ্যালাম। প্রথমে বলি চিলেটিং এজেন্ট বলতে কি বোঝায়। আয়রন চিলেশন এজেন্ট বলতে আমরা বুঝি যখন আমাদের বডিতে আয়রনের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং আয়রন অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, তখন সেই আয়রনটাকে আমরা যেভাবে বের করি শরীর থেকে সেটা হচ্ছে আমাদের আয়রন চিলেশন থেরাপি। আয়রন অ্যাকুমুলেশন হয় কেন? যে সমস্ত পেশেন্টদের আমরা ব্লাড ট্রান্সফিউশন থেরাপি দিয়ে থাকি সেই সমস্ত পেশেন্টদের বডিতে বেশি বেশি করে আয়রন যেতে থাকে এবং আমাদের বডির কোনো মেকানিজম নেই যাতে কিনা সে শরীর থেকে আয়রনটাকে বের করে, এবং সেই কারণে যখন আমাদের বডিতে আয়রনের পরিমাণ বেশি হয়ে যায় তখন তার জন্য বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হয়, যেমন তোমার কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, কার্ডিয়াক ডিসফাংশনস, লিভার সিরোসিস, হেপাটাইটিস, ক্যান্সার, এইগুলো হতে পারে। তখন আমাদের কি করতে হয়, আয়রন চিলেটিং এজেন্ট দিতে হয় যেটা তোমার আয়রনের সাথে বাইন্ড হবে এবং তারপরে সেখান থেকে ইউরিন বা স্টুলের মাধ্যমে আয়রনটাকে বের করে দেবে। ওকে, এবং আয়রন চিলেটিং এজেন্ট হিসেবে আমরা ডিফেরক্সামাইন ইউজ করে থাকি। তাহলে এটা হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এআরটি অফ চয়েস ফর দ্য ট্রিটমেন্ট অফ নিউবর্ন বর্ন ফ্রম এইচআইভি পজিটিভ মাদার। এইচআইভি পজিটিভ মাদারের থেকে যখন নিউবর্ন হচ্ছে তখন আমরা তাকে এআরটি থেরাপিতে কোন ড্রাগটা দিয়ে থাকি? নেভিরাপিন, ল্যামিভুডিন, ইন্দিনেভির আর রিটোনাভির। আমরা নেভিরাপিন ইউজ করে থাকি নিউবর্ন বেবিদের ক্ষেত্রে। আর একটা কোশ্চেন আসে, এইচআইভি পজিটিভ মাদারের থেকে বেবিতে এইচআইভি ট্রান্সমিশনের সবথেকে ভাইটাল টাইম কোনটা? অ্যান্টিপার্টাম, ডিউরিং লেবার আর পোস্টপার্টাম। তো এখানে অপশন হবে ডিউরিং লেবার, অর্থাৎ যখন আমাদের বেবি ডেলিভারি হচ্ছে সেই সময়ে কিন্তু মায়ের থেকে বেবি ট্রান্সমিশনের চান্সেসটা সব থেকে হাই থাকে। ওকে, নেক্সট, স্টেট অফ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং without any clinically detectable organic pelvic pathology and is due to changes in hormone level is known as, অর্থাৎ আমাদের অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হচ্ছে, কোনো রকমের কোনো কারণ নেই, কোনো অর্গানিক পেলভিক প্যাথোলজিও নেই আর কোনো রকম হরমোন চেঞ্জের জন্য হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং আর এপিমেনোরিয়া। অপশনের মধ্যে মেনোরেজিয়া রয়েছে। মেনোরেজিয়া বলতে আমরা কি বুঝি? মেনোরেজিয়া হচ্ছে আমাদের heavy or prolonged menstrual bleeding. ওকে, মেট্রোরেজিয়া কি? মেট্রোরেজিয়া হচ্ছে abnormal bleeding between regular মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে হঠাৎ করে যখন ইরেগুলার ব্লিডিং হবে অ্যাবনর্মাল, তখন সেটাকে আমরা মেট্রোরেজিয়া বলছি। এপিমেনোরিয়া বলতে কি বুঝি? অ্যাবনর্মালি ফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন সাইকেল। ওকে, এটাকে আমরা পলিমেনোরিয়াও বলে থাকি, পলিমেনোরিয়া। ওকে, তাহলে এখানে যে কোশ্চেনটা ছিল তার অ্যান্সার হবে আমার ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। ওকে, অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ইনসুলিন ক্যান বি অ্যাডমিনিস্টার্ড থ্রু আইভি রুট ইন এমার্জেন্সি? আইভি রুটে আমরা কোন ইনসুলিন দিতে পারি? একমাত্র রেগুলার ইনসুলিনই আমরা আইভি রুটে দিতে পারি। আমি তোমাদের ইনসুলিন নিয়ে ডিটেলসে একটা ভিডিওতে ডিসকাস করেছি। তাহলে এখানে রেগুলার ইনসুলিন হবে আমাদের রাইট অ্যান্সার। বাকি সমস্ত ইনসুলিনকে আমরা সাবকিউটেনিয়াস রুটে দিয়ে থাকি, শুধুমাত্র রেগুলার ইনসুলিন আমরা এমার্জেন্সির সময় আইভিতে ইউজ করতে পারি, বোলাস ডোজ দিতে পারি। ওকে, নেক্সট, a newly diagnosed patient of TB Cat1 will receive antitubercular drugs. During this phase, which of the following drug is unlikely to given to the patient? তাহলে Cat1 এ আমরা কোন ড্রাগটা পেশেন্টকে দিই না? রিফাম্পিসিন, আইসোনাজাইড, ইথামবিউটল, পাইরিডক্সিন। তাহলে অপশন ডি পাইরিডক্সিন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, কারণ এই ড্রাগটা আমাদের কিন্তু এটিডির মধ্যে থাকে না, Cat1 এর মধ্যে নেই। Cat1 এ আমাদের কী কী ড্রাগ থাকে?
আইসোনাইজাইড, রিফাম্বিসিন, পাইরিজিনামাইড, ইথামবিউটল, আর কি থাকে, স্ট্রেপ্টোমাইসিন। তাহলে এই 5টা ড্রাগ আমাদের কিন্তু ক্যাট 1-এ থাকে, আইসোনাইজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, পাইরিজিনামাইড আর স্ট্রেপ্টোমাইসিন। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আমাদের জেই এমএসসিতে এসেছিল। ওকে, জেই এমএসসিএন এবং হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে কোশ্চেনগুলো আমাদের অনলাইনে ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, সেই 6টা কোশ্চেন পেপার কিন্তু তোমরা সবাই ভালোভাবে করে নিও। কোনো কোশ্চেনে যদি অ্যান্সার শিট তোমরা না পেয়ে থাকো বা অ্যান্সারে যদি কনফিউশন থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অ্যান্সার শিট দিয়ে দেবো। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে পাইরিডক্সিন। নেক্সট, প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ অবটেন বাই। আমরা প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কোথা থেকে পেয়ে থাকি? এক্সপোজার টু আ ডিজিজ, ইমিউনাইজেশন উইথ ভ্যাকসিন, রিকভারিং ফ্রম ডিজিজ, গিভিং অ্যান অ্যান্টিটক্সিন অর অ্যান্টিসিরাম। তাহলে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা কীভাবে পাবো? যখন আমাদের কোনো অ্যান্টিটক্সিন বা অ্যান্টিসিরাম দেওয়া থাকে। ইমিউনিটি নিয়ে কিন্তু ইমিউনিটি আমি ডিটেলসে আগে তোমাদের ভিডিওতে ডিসকাস করেছি, তোমরা ওখান থেকে একবার দেখে নিও। ইমিউনিটি কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক এবং ইমিউনিটি থেকে কিন্তু এক্সামে একটা কোশ্চেন চলে আসে। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন এলে অ্যান্সার করতেই হবে। ইমিউনিটি তোমরা ভালো করে পড়ে নিও। নেক্সট, ডেমোগ্রাফিক গ্যাপ রিফার্স টু ডিফারেন্স বিটুইন বার্থ অ্যান্ড ডেথ রেট, চাইল্ড টু ওমেন রেশিও, টু সেন্সাস কাউন্টস, মেল অ্যান্ড ফিমেল রেশিও। ডেমোগ্রাফিক গ্যাপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের বার্থ অ্যান্ড ডেথ রেটের মধ্যে যে গ্যাপ সেইটা। ওকে, নেক্সট, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ডান ইন এভরি 6 months, 1 year, 5 years, 10 years। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে আমাদের 5 years ইন্টারভেলে করা হয়ে থাকে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট, মিসড কেসেস আর আইডেন্টিফাইড বাই অ্যাক্টিভ সার্ভাইলেন্স, প্যাসিভ সার্ভাইলেন্স, সেন্টিনেল সার্ভাইলেন্স আর প্রিভ্যালেন্স রেট। মিসড কেস আমরা কীভাবে আইডেন্টিফাই করি? তোমাদের সার্ভাইলেন্স নিয়ে আমি একটুখানি বলে দেবো। সার্ভেলেন্স বলতে আমরা কি বুঝি? টু ওয়াচ ওভার উইথ গ্রেট অ্যাটেনশন, অর্থাৎ কোনো কিছুর দিকে আমরা যখন অ্যাটেনশন নিয়ে দেখছি তখন সেটাকে আমরা সার্ভেলেন্স বলছি। অর্থাৎ কোনো ডিজিজ প্রোগ্রেস কীভাবে, মানে প্রোগ্রেশনের রেটটা, সেটা আমরা সার্ভেলেন্সের মাধ্যমে দেখছি। একটা হচ্ছে অ্যাক্টিভ সার্ভেলেন্স, সেটাতে আমরা সিস্টেমেটিক ডেটা কালেকশন করছি ফিল্ড সার্ভেতে গিয়ে, অর্থাৎ অ্যাক্টিভলি আমরা যখন ডেটা কালেকশন করছি তখন সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সার্ভেলেন্স। প্যাসিভ সার্ভেলেন্স কি? যখন আমরা কাউকে দায়িত্ব দিয়েছি এবং সেখান থেকে আমরা যখন রিপোর্ট নেটওয়ার্কের মাধ্যমে পাচ্ছি, সেটা হয়ে যাবে আমাদের প্যাসিভ সার্ভাইলেন্স। রেগুলার রিপোর্টিং বাই ইনস্টিটিউশনস দ্যাট সি পেশেন্টস অ্যান্ড আর পার্ট অফ রিপোর্টিং নেটওয়ার্ক। মানে আমরা ধরো হসপিটালে পেশেন্ট আসছে, সেখান থেকে আমরা কমিউনিটিতে ইনফর্ম করছি, বা কমিউনিটিতে আমার আশা ওয়ার্কার রয়েছে, কমিউনিটি হেলথ ওয়ার্কার রয়েছে, তাদের মাধ্যমে আমরা ইনফরমেশন নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ সার্ভাইলেন্স। আর সেন্টিনেল কি? রিপোর্টিং বাই স্পেসিফাইড ইউনিট ফ্রম ডিফাইন্ড এরিয়া টু আইডেন্টিফাই মিসিং কেস। মানে মিসিং কেসগুলো আমরা যখন আইডেন্টিফাই করছি সেটাকে আমরা বলছি সেন্টিনেল সার্ভাইলেন্স। তাহলে এখানটায় কি হবে? মিসড কেস আমরা কীভাবে আইডেন্টিফাই করবো? অপশন সি সেন্টিনেল সার্ভাইলেন্স হবে আমাদের রাইট অ্যান্সার। আর প্রিভ্যালেন্স রেট বলতে কি বুঝি? প্রিভ্যালেন্স রেট বলতে আমরা বুঝি আমাদের টোটাল যে কেস রয়েছে, প্রিভ্যালেন্স রেট অর্থাৎ অল কারেন্ট কেসেস ওল্ড প্লাস নিউ, এবং সেটা হচ্ছে যে একটা গিভেন পয়েন্ট অফ টাইম, যখন অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম যখন হবে তখন সেটা হবে পয়েন্ট প্রিভ্যালেন্স। আর যখন পিরিয়ড অফ টাইম ধরে যখন আমরা কারেন্ট কেসগুলো অবজার্ভ করব তখন সেটা হয়ে যাবে আমার পিরিয়ড প্রিভ্যালেন্স। ক্লিয়ার হয়েছে? তাহলে সার্ভাইলেন্স এবং প্রিভ্যালেন্স বুঝতে পারলে। এখানটায় কোশ্চেনের অ্যান্সার হবে সেন্টিনেল সার্ভাইলেন্স। ক্লিয়ার? নেক্সট, দ্য টিপ অফ আইসবার্গ রিপ্রেজেন্টস ভিজিবল কেস, ইনভিজিবল কেস, ক্লিনিক্যাল কেসেস, ডেথ অকার ডিউ টু ডিজিজ। আইসবার্গ ফেনোমেনা তোমরা সবাই জানো। আইসবার্গ ফেনোমেনাতে কী থাকে? ওপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল কেস এবং ডায়াগনোস কেস, আর নিচে হচ্ছে আমাদের হিডেন কেস। এর মধ্যেই ওপরে যেটা থাকে টিপ অফ আইসবার্গ, যেটা অর্থাৎ ওপরের পার্টে যেটা টিপ সেটা হয় আমাদের ডেথ, সেটা হচ্ছে ডেথ ডিউ টু এনি ডিজিজ। যেটা ফ্লোটিং রয়েছে এই জায়গাটা, সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল কেস।
ওকে, আর যেটা সাবমার্জ পোর্শন রয়েছে এটা হচ্ছে আমাদের ইনভিজিবল কেস বা হিডেন কেস। প্রিসিমটোম্যাটিক রয়েছে যারা ক্যারিয়ার রয়েছে, যেটা ল্যাটেন্ট ফেজে রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের হিডেন কেস। ওকে, আর যেটা ওয়াটার লাইন যেটা রয়েছে এটাকে আমরা সাবক্লিনিক্যাল বলে থাকি, সাবক্লিনিক্যাল। ওকে, তাহলে এখানটায় কী ছিল, দ্য টিপ অফ আইসবার্গ কি রিপ্রেজেন্ট করে? টিপ অফ আইসবার্গ হচ্ছে আমাদের ভিজিবল কেস যেটা সেটা। নেক্সট, denominator while calculating maternal mortality rate is, ম্যাটারনাল মর্টালিটি রেট ক্যালকুলেট করার ফর্মুলাটা কি আমাদেরকে বলতে হবে, তার ডিনোমিনেটর কি থাকে? টোটাল নাম্বার অফ ডেলিভারি, টোটাল নাম্বার অফ লাইভ বার্থ, টোটাল নাম্বার অফ ম্যাটারনাল ডেথ আর মিড ইয়ার পপুলেশন। এখানে কি থাকে? এমএমআর অর্থাৎ ম্যাটারনাল মর্টালিটি রেটে আমরা কি দেখি? দ্য টোটাল নাম্বার অফ ফিমেল ডেথ ডিউ টু কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি অর চাইল্ড বার্থ উইদিন 42 days অফ ডেলিভারি। কি বলছে? 42 days অফ ডেলিভারি যখন হচ্ছে ফ্রম পিউপারাল কেস ইন অ্যান এরিয়া ডিউরিং আ গিভেন ইয়ার, একটা এরিয়ার মধ্যে 42 days আফটার ডেলিভারি বা কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি বা চাইল্ড বার্থের পরে যখন একটা ম্যাটারনাল ডেথ হচ্ছে, ফিমেল ডেথ হচ্ছে, তখন সেটাকে ম্যাটারনাল মর্টালিটি রেট বলছে। এবং সেটাকে আমরা ডিনোমিনেটর হিসেবে কি ইউজ করে থাকি? টোটাল নাম্বার অফ লাইভ বার্থ। সেই সময় সেই গিভেন ইয়ার বা গিভেন টাইমের মধ্যে সেই এরিয়াতে যতগুলো ম্যাটারনাল ডেথ হয়েছে, যতগুলো লাইভ বার্থ হয়েছে, তার সাথে আমরা কিন্তু কাউন্ট করি 1 lakh আমরা কাউন্ট করি। তাহলে এখানটায় টোটাল নাম্বার অফ লাইভ বার্থ হবে আমার রাইট অ্যান্সার। নেক্সট, কেমোপ্রোফাইল্যাক্সিস ইজ আ ড্যাশ লেভেল অফ প্রিভেনশন। কেমোপ্রোফাইল্যাক্সিস আমাদের কোন লেভেল অফ প্রিভেনশন? প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি আর কোয়াটারনারি। তোমাদের লেভেল অফ প্রিভেনশনটা আমি বলে দেবো। লেভেল অফ প্রিভেনশন ভীষণ ইম্পর্টেন্ট এবং এখান থেকেও কিন্তু এক্সামে কোশ্চেন আসে। তাহলে আমাদের 4 রকমের লেভেল অফ প্রিভেনশন থাকে। একটা হচ্ছে প্রাইমোডিয়াল প্রিভেনশন অর্থাৎ প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন। সেখানে কি হয়, আমরা ইন্ডিভিজুয়াল এডুকেশন দিয়ে থাকি বা মাস এডুকেশন দিয়ে থাকি। হেলথ এডুকেশন দিয়ে আমরা মানুষকে যে আপনারা এগুলো করবেন না, আমরা হেলথ এডুকেশন যেটা দিচ্ছি সেটা আমার প্রাইমোডিয়াল প্রিভেনশনের মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন অর্থাৎ যেখানে হেলথ প্রমোশন এবং স্পেসিফিক প্রোটেকশন নেওয়া হচ্ছে। হেলথ প্রমোশন বলতে কি বুঝবো? হেলথ প্রমোশন বলতে ধরো আমরা হচ্ছে যে বলছি যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আমরা স্মোকিংয়ে সেখানে একটা ছবি দিয়ে দিলাম বা আমি তাকে হচ্ছে যে বললাম যেগুলো করবে না, সেটা হলো। এছাড়াও হচ্ছে যে যখন আমরা কোনো দিচ্ছি, ধরো কেমোপ্রোফাইল্যাক্সিস দিচ্ছি বা হচ্ছে যে যেখানটায় কলেরা হয় সেখানে ক্লোরিনেটেড ওয়াটার দিচ্ছি, এগুলো যখন দিচ্ছি, যেমন আয়োডিন থেরাপি দিচ্ছি, লবণের সাথে আয়োডিনের করছি, সেগুলো হচ্ছে যে তোমার প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন কোনটা? আর্লি ডায়াগনোসিস আর প্রম্পট ট্রিটমেন্ট। আর্লি ডায়াগনোসিস করার জন্য আমরা যেসব ইনভেস্টিগেশনগুলো করছি সেটা হয়ে যাবে আমার সেকেন্ডারি প্রিভেনশন। যেমন আমাদের কোশ্চেন হচ্ছে প্যাপসমিয়ার স্ক্রিনিং আমাদের সেকেন্ডারি প্রিভেনশন। এছাড়াও ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, কোলোনোস্কোপি, বিপি চেক আপ, রুটিন চেক আপ যেগুলো হয় আমাদের, কোনো আমরা ক্যাম্প করছি চেক আপের জন্য, সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রিভেনশন। আর টার্সারি প্রিভেনশন কি? টার্সারি অর্থাৎ ডিসএবিলিটি লিমিটেশন আর রিহ্যাবিলিটেশন। ওকে, ডিসএবিলিটি লিমিটেশন মানে আমরা অর্থাৎ ডিজিজ এমনভাবে প্রোগ্রেস করে গেছে যেখান থেকে কোনোভাবেই ব্যাকে আনা সম্ভব নয়, তখন আমরা সেটাকে ডিসএবিলিটিটাকে লিমিটেশন করছি, সেটা হবে আমাদের টার্সিয়ারি প্রিভেনশন। ওকে, তাহলে এখানটায় আমাদের কেমোপ্রোফাইল্যাক্সিস কী হবে? কেমোপ্রোফাইল্যাক্সিস হবে আমাদের প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ছায়া ইজ hormonal and steroidal, non-hormonal and steroidal, hormonal and non-steroidal, non-hormonal and non-steroidal। ছায়া হচ্ছে আমাদের একটা কন্ট্রাসেপটিভ পিল যেটা হচ্ছে আমাদের নন হরমোনাল এবং নন স্টেরয়েডাল। এটা এরকমভাবে প্যাকেটিংয়ে আমাদের গভর্নমেন্টের সাপ্লাই আসে এবং এটা twice a week ফর ফার্স্ট 3 months আর ওয়ান্স a week আফটার 3 months। ওকে, এটাতে কেন এটা দেওয়া হয়? এটা হচ্ছে তোমাদের উপকারিতা কি আছে? ক্যান বিকাম প্রেগনেন্ট after stopping the medicine, অর্থাৎ মেডিসিন বন্ধ করলেই কিন্তু প্রেগনেন্ট হতে পারবে ইমিডিয়েটলি। ওকে, তার সাথে কি হয়, পোস্টপার্টামে ইউজ করা যায় কারণ এটা ল্যাকটেশনে কোনোভাবে কোনো ইম্প্যাক্ট করে না। ল্যাকটেশন, ক্যান ইউজ ইন ল্যাকটেশন। আর কি, আর যে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে যদি ছায়া আমি দিই তাহলে সেখানে মেনস্ট্রুয়াল ব্লিডিংটা কম হবে, অর্থাৎ কখনো কখনো 2 মাসও হতে পারে, মেনস্ট্রুয়াল সাইকেল 2 মাসও এক্সটেন্ড করতে পারে। তাহলে অ্যানিমিক যে সমস্ত পেশেন্ট রয়েছে বা যাদের অ্যানিমিয়ার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা ছায়া ইউজ করতে পারি। ওকে,
তাহলে ছায়া হচ্ছে আমাদের, ছায়া বা সেনক্রোমান হচ্ছে আমাদের নন হরমোনাল এন্ড নন স্টেরয়েডাল ড্রাগ। ক্লিয়ার? নেক্সট, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কন্টেন্টস। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ কোনটা? প্রোজেস্টেরন, কুইনেস্টেরল, লিভোনর্জেস্ট্রিল আর ডিএমপি। এখানে লিভোনর্জেস্ট্রিল হবে আমাদের রাইট অ্যান্সার। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল উইদিন 72 আওয়ার্সে দেওয়া হয় এবং তার মধ্যে লিভোনর্জেস্ট্রিল থাকে। কন্ট্রাসেপটিভ থেকে কিন্তু একটা কোশ্চেন আসে, বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড এবং সেখান থেকে পার্মানেন্ট মেথড, টেম্পোরারি মেথড বা এই ড্রাগগুলো যেগুলো আমরা মালাইন, মালাডি এগুলো দিয়ে থাকি, এগুলো কীরকম ইন্টারভ্যালে দিতে হয়, এই রিলেটেড কিন্তু একটা কোশ্চেন এক্সামে আসে। তাহলে এই জায়গাটা তোমরা কিন্তু পড়ে নিও। ওকে, নেক্সট, the number of live birth per 1000 women in the reproductive age group in a given year is known as। তাহলে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের লাইভ বার্থ যদি 1000 ওমেনের মধ্যে আমরা কাউন্ট করি তাহলে সেটাকে কি বলবো? জেনারেল ম্যারিটাল ফার্টিলিটি রেট, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, জেনারেল ফার্টিলিটি রেট আর নেট রিপ্রোডাকশন রেট। এখানে রাইট অ্যান্সার হবে জেনারেল ফার্টিলিটি রেট। এখানে বলেছে দ্য নাম্বার অফ লাইভ বার্থ পার 1000 ওমেন ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, সেই জন্য এটা জেনারেল ফার্টিলিটি হবে। জেনারেল ম্যারিটাল ফার্টিলিটি কখন হবে? যখন এখানটা লাইভ বার্থ পার 1000 ম্যারিড ওমেন হতো তখন সেটা হতো জেনারেল ম্যারিটাল ফার্টিলিটি রেট। এজ স্পেসিফিক রেট কখন হবে? যখন সেখানটায় এজ স্পেসিফিক করে দেওয়া থাকবে, যে এজ গ্রুপ ধরো বলে দিল যে 25 থেকে 35 ইয়ার্স অফ এজে যে সমস্ত ফিমেলরা প্রেগনেন্ট হচ্ছে, তখন যখন আমি রেট ক্যালকুলেট করব তখন সেটা হবে আমার এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। আর নেট রিপ্রোডাকশন রেট কোনটা? একজন ফিমেল তার ডিউরিং রিপ্রোডাক্টিভ এজে যতগুলো বেবি ডেলিভারি করতে পারে তার যখন আমরা রেট ক্যালকুলেট করব সেটা হবে আমার নেট রিপ্রোডাকশন রেট। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে জেনারেল ফার্টিলিটি রেট হবে আমাদের রাইট অ্যান্সার। Preterm babies are more prone to develop alveolar collapse due to। তাহলে প্রিটার্ম বেবিদের অ্যালভিওলার কোলাপস হয় কেন? লো লাং কমপ্লায়েন্স, ল্যাক অফ সারফেক্টেন্ট, বডি সারফেস এরিয়া ইজ মোর, পুয়ার ব্রিদিং ক্যাপাসিটি। প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে ল্যাক অফ সারফেক্টেন্টের জন্যে অ্যালভিওলার কোলাপস হয়ে থাকে। ওকে, নেক্সট, মিশন ইন্দ্রধনুষ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে অ্যাসোসিয়েটেড? ইমিউনাইজেশন, স্যানিটেশন, মিড ডে মিল, অল অফ দ্য অ্যাবভ। ইন্দ্রধনুষ অর্থাৎ রামধনু। ছবিটা এরকমভাবে দিয়েছে, মিশন ইন্দ্রধনুষে আমাদের ইমিউনাইজেশন নিয়ে আমরা বলে থাকি এবং এখানে 7টা ডিজিজ প্রিভেন্টেবল ভ্যাকসিন আমরা দিয়ে থাকি। কী কী ভ্যাকসিন দিই? টিবি ভ্যাকসিন অর্থাৎ বিসিজি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস অর্থাৎ ডিপিটি, হেপাটাইটিস বি, মিজেলস আর পোলিও। 2 ইয়ার্স অফ এজ, 0 to 2 ইয়ার্স অফ এজের মধ্যে এই 7টা ভ্যাকসিন আমরা মিশন ইন্দ্রধনুষের আন্ডারে বেবিদেরকে দিয়ে থাকি। ক্লিয়ার হয়েছে? তাহলে মিশন ইন্দ্রধনুষের এখানে ইমিউনাইজেশন হবে রাইট অ্যান্সার। নেক্সট, পিঙ্ক পাফার ইজ অলসো নোন অ্যাজ। পিঙ্ক পাফার কাকে বলা হয়? ক্রনিক ব্রঙ্কাইটিস, সিওপিডি, এমফাইসিমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা। এমফাইসিমা হবে আমাদের রাইট অ্যান্সার। আর ক্রনিক ব্রঙ্কাইটিসকে বলা হয় ব্লু ব্লোটার। ব্লু ব্লোটার। Next, which of the following is cyanotic heart disease? cyanotic heart disease কোনটা? ASD অর্থাৎ atrial septal defect, VSD অর্থাৎ ventricular septal defect, PDA অর্থাৎ patent ductus arteriosus আর TOF অর্থাৎ tetralogy of Fallot। তাহলে cyanotic heart disease কোনটা? tetralogy of Fallot। tetralogy of Fallot-এ কী কী থাকে? এখানে থাকে VSD থাকে, ventricular septal defect থাকে, তার সাথে pulmonary stenosis থাকে, পালমোনারি স্টেনোসিস, তার সাথে কি থাকে? ওভাররাইডিং অফ অ্যাওর্টা, আর সঙ্গে থাকে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে এই 4টে নিয়ে হয় আমাদের টেট্রালজি অফ ফ্যালট। এখান থেকে কোশ্চেন আসে যে টেট্রালজি অফ ফ্যালটে কোনটা দেখা যায় না বলে 3টে অপশনের মধ্যে একটা অন্য অপশন দেওয়া থাকে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু চেস্ট এক্সরে করলে আমরা দেখতে পাই বুট শেপড হার্ট। বুট শেপড অর্থাৎ জুতোর মতো শেপের হার্ট আমরা কিন্তু চেস্ট এক্সরেতে দেখতে পাই, যেটা কিনা টেট্রালজি অফ ফ্যালটের সাইন। এরকম টাইপের আমরা চেস্ট এক্সরের মধ্যে হার্টের শেপটা দেখতে পাই। আর কি দেখো, একটা আমরা শুনেছি হাইপক্সিক স্পেল or TET spell
টেট স্পেল, আরও বলা হয় এটাকে সায়ানোটিক স্পেল অর হাইপার সায়ানোটিক। এতগুলো নাম আমি কেন বলছি বলো তো, কারণ এখান থেকে কোশ্চেন আসে। এই চারটে নামের মধ্যে যে কোনো একটা দিতে পারি। টেটোলজি অফ ফ্যালর থেকে টেট স্পেলটা বা হাইপক্সি স্পেল, এই স্পেলটা হচ্ছে আমাদের ইয়েতে দেখা যায়, টেটোলজি অফ ফ্যালরে দেখা যায়। এবং এখানে কি হয়, বেবি সাইনোটিক হয়ে যায়, অর্থাৎ বেবি অক্সিজেন নিতে পারছে না, সেই কারণে সায়ানোসিস মানে হতে থাকে, বা ব্লু হয়ে যায়, মানে হাত পাগুলো ব্লুইশ হয়ে যায়। এবং তখন কি করতে হয়, বেবিকে নি চেস্ট পজিশন দিতে হয়, নি চেস্ট পজিশন। একটা কোশ্চেন এসেছিল টেট স্পেলে বেবিকে আমরা কি পজিশন দেব। তাহলে টেট স্পেলে কি পজিশন দেবো জানার জন্য টেট স্পেল কোথায় হয় আমাদের জানতে হবে, এবং তারপরে পজিশন। তাহলে সেখানে হচ্ছে নিচের পজিশন আমাদের বেবিকে দেওয়া হয়, এবং সাথে অক্সিজেন থেরাপি দেওয়া হয়, এবং তার সঙ্গে দেওয়া হয় বেবিকে ইঞ্জেকশন মরফিন। ক্লিয়ার হলো? মনে রাখবে তাহলে। এই হচ্ছে আমার টেটোলজি অফ ফ্যালাট। নেক্সট, during post-operative care of an infant with a cleft palate repair, the nurse should position the baby in which of the following position? তাহলে ক্লেফট প্যালেট রিপেয়ারের পরে আমরা ইনফ্যান্টকে কোন পজিশনে রাখবো? অন সাইড লাইন, অন অ্যান ইনফ্যান্ট সিট, প্রোন পজিশন অর সুপাইন পজিশন। এখানে আমরা যখন একটা বেবির ক্লেফট প্যালেট রিপেয়ার হয় তখন আমরা তাকে প্রোন পজিশনে রেখে থাকি। আচ্ছা, ক্লেফট প্যালেট রিপেয়ারের ওটির নাম কি বলো তো? এটা হচ্ছে প্যালাটোপ্লাস্টি। ক্লেফট প্যালেটে আমরা প্যালাটোপ্লাস্টি করে থাকি। কখন করে থাকি? 9 to 14 মান্থ অফ এজ। আর ক্লেফট লিপের ক্ষেত্রে, ক্লেফট লিপ, সেখানে আমরা করি চিলোপ্লাস্টি, এবং সেটা আমরা করি 3 to 6 মান্থ অফ এজে। ওকে। আর প্রোন পজিশন আমরা কেন দিই? যাতে কিনা বেবি কোনোভাবে অ্যাসপিরেট না করে যায়, সেই কারণে আমরা বেবিকে প্রোন পজিশনে রেখে থাকি। ক্লিয়ার? নেক্সট, সানসেট সাইন ইজ সিন ইন। সানসেট সাইন কখন দেখা যায়? মেনিনজাইটিস, হাইড্রোসেফালাস, স্পাইনা বাইফিডা, নিউরাল টিউব ডিফেক্ট। সানসেট সাইন হচ্ছে আমাদের হাইড্রোসেফালাসের ক্লিনিক্যাল সাইন। ওকে। হাইড্রোসেফালাস কি? যখন হচ্ছে সিএসএফ অ্যাকুমুলেশন হয়ে যাচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল স্পেসে, তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোসেফালাস। হাইড্রোসেফালাসের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী কী আছে? এখানে হয় কি, ইনক্রিজ হেড সার্কামফারেন্স হয়, বালজিং ফন্টানেল, এগুলো হচ্ছে মেইন সাইন। আর তার সাথে কি, মেসোয়ান সাইনটা কি? মেসোয়ান সাইন হচ্ছে যখন পারকাশন করা হয় মাথায়, তখন হচ্ছে যে একটা ক্র্যাকপট সাইন শুনতে পাওয়া যায়, সেটাকে মেসোয়ান সাইন বলে, যেটা কিনা হাইড্রোসেফালাসেই দেখা যায়। এছাড়াও সিজার, ইরিটেবিলিটি, ল্যাথার্জি, ফিভার, বেবির হাই পিচ ক্রাই, ভমিটিং, এগুলো থেকে থাকে। ক্লিয়ার? আর কি দেওয়া হয়? মেডিসিনের ক্ষেত্রে, মেডিকেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের বেবিকে দেওয়া হয় অ্যাসিটাজোলামাইড। এটা কি করে? এটা আমাদের সিএসএ প্রোডাকশনটাকে একটু কমিয়ে দেয়। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টে কি করা হয় তোমরা জানো? ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট করা হয়, ভেন্ট্রিকুলো আর্টেরিয়াল শান্টও করা হয়, বিভিন্ন রকমের শান্ট করা হয়। তো এটা হচ্ছে আমাদের শান্ট করা হয় আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্টে, যাতে কিনা ওই এক্সেস সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা আমাদেরকে অন্য জায়গায় আমরা বের করে দিতে পারি, ড্রেন করে দিতে পারি। ক্লিয়ার? নেক্সট, when heel is turned inward from the midline of the body and only outer portion of the sole rests on the floor, it is called টেলিপাস ইকুইনোভেরাস, টেলিপাস ভেরাস, টেলিপাস ভ্যালগাস, টেলিপাস ক্যালকিনিয়াস। এই চারটে অপশনই হচ্ছে আমাদের ক্লাব ফুটের। তোমাদের ছবিটা আমি আগে দেখাই। এখানে দেখো, টেলিপাস ভেরাসের ক্ষেত্রে কি হয়? হিলটা হচ্ছে যে তোমার ইনওয়ার্ডের দিকে ঘুরে যায়, এবং আউটার পোর্শন অফ ফুট রেস্ট অন দ্য ফ্লোর, অর্থাৎ এটা আমাদের পায়ের আউটার পোর্শন, এটা আমাদের ফ্লোরের সাথে টাচ হয়ে থাকে, এবং ইনার পোর্শনটা কিন্তু টাচ হয় না। এটা হচ্ছে আমাদের টেলিপাস ভেরাস। আর ভ্যালগাস কোনটা? ঠিক তার অপোজিট, অর্থাৎ ইনার পার্টটা আমাদের ফ্লোরের সাথে টাচ হয়ে থাকবে, আউটার পার্টটা টাচ হবে না, এটা হবে আমার টেলিপাস ভ্যালগাস। আর দেখো, টেলিপাস ইকুইনাস অর্থাৎ যখন আমাদের হিলটা অর্থাৎ গোড়ালিটা আমার ওপর দিকে উঠে থাকবে এবং পায়ের পাতাটা নিচের দিকে থাকবে, তখন তাকে টেলিপাস ইকুইনাস বলছে।
এবং এই টেলিপাস ইকুইনাসের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ইকুইনিভেরাস এবং একটা হচ্ছে ইকুইনিভ্যালগাস। কি কি আছে? ইকুইনিভেরাস আর ইকুইনিভ্যালগাস। ইকুইনিভেরাস কখন বলবো? ইকুইনিভেরাস হচ্ছে যে বডির মিড লাইনের দিকে যখন আসবে, এই টোটাল ব্যাপারটা এই জিনিসটাই হবে দুটোতেই, এবং যখন এটা বডির মিড লাইনের দিকে থাকবে তখন সেটা হবে আমার ইকুইনিভেরাস, এবং যখন বডির মিড লাইন থেকে দূরে যাবে তখন সেটা হবে আমার ইকুইনিভ্যালগাস। ওকে। আর ক্যালকেনিয়াস কি? ক্যালকেনিয়াসে হচ্ছে আমাদের এই পায়ের পাতা ডর্সিফ্লেকশন হবে, এবং এই যে পায়ের পাতার এই পার্টটা, এটা টোটালি তোমার এখানে লেগে থাকবে। এই ছবিতে বোঝা যাচ্ছে না? এই জায়গাটা আমার এই পায়ের ইনওয়ার্ড সাইডে ফুট লেগের কিন্তু এখানটা টাচ হয়ে থাকবে, এটা হয়ে যাবে আমার টেলিপাস ক্যালকেনিয়াস। তাহলে এখানে কি ছিল? হিলটা আমার ইনওয়ার্ডে রয়েছে মিড লাইন থেকে ভেতর দিকে, এবং আউটার পোর্শন অফ দ্য সোল রেস্ট অন দ্য ফ্লোর। ফ্লোরের যখন পায়ের যখন আউটার পার্টটা ফ্লোরের সাথে লেগে থাকে তখন তাকে আমরা বলি টেলিপাস ভেরাস। ওকে। তাহলে এখানটায় টেলিপাস ভেরাস, অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে? থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।